আজকের আলোচ্য বিষয় হলো প্লিওট্রপিজম বলতে আমরা কি বুঝি, পেনিট্রেন্স এবং এক্সক্লুসিভিটি বলতে কি বুঝি, রিভার্সন বলতে কি বুঝি, ক্রোমোজোমাল ম্যাপিং কি এবং এটা কিভাবে করা হয়। প্রথমেই আমরা আসি প্লিওট্রপিজমের বিষয়টি নিয়ে। তোমরা স্ক্রিনে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ। সেখানে বলা হয়েছে যে সকল জিন নিজস্ব ফিনোটাইপিক বৈশিষ্ট্যের সুস্পষ্ট প্রকাশ ছাড়াও সরাসরি সম্পর্কিত নয়, দেহের এমন অঙ্গ বা অংশের পরিবর্তন ঘটায় তাকে প্লিওট্রপিক জিন বলে এবং এই ঘটনাকে প্লিওট্রপিজম বলে। বিষয়টি আমাদের একটু ব্যাখ্যা করা দরকার। আমরা মেন্ডেলীয় ইনহেরিটেন্স আমরা দেখছি, যেমন তোমরা পড়ছো খরগোশের গায়ের বর্ণ বা খরগোশের লোম ছোট না লম্বা, এরকম মটরশুঁটির অনেক বৈশিষ্ট্য আছে। গোলাকার বীজ, কুঞ্চিত বীজ, লাল, সবুজ, হলুদ, অনেক বৈশিষ্ট্য তোমরা পড়েছো। সেখানে কিন্তু একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করত। যেমন যদি আমরা বলি যে খরগোশের গায়ের বর্ণ কালো, আমরা সেখানে আমরা ধরি যে মনে করি কালো বর্ণের জন্য দায়ী জিন বড় হাতের বি। বি একটি জিন একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। আবার পাশাপাশি তোমরা এমনও দেখছো যে অনেকগুলো জিন মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। যেমন আমরা পলিজেনিক ইনহেরিটেন্স করছি আমরা, সেখানে মানুষের গায়ের বর্ণের জন্য অনেকগুলো জিন দায়ী। মানুষের উচ্চতা, সেখানেও তোমরা দেখছো যে অনেকগুলো জিন একটি বৈশিষ্ট্য প্রকাশ করে। তোমরা কমপ্লিমেন্টারি জিনের কথা জানো, পরিপূরক জিন, দুইটা জিন মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে। এরপরে তোমরা সম্পূরক ফ্যাক্টর দেখেছো, হ্যাঁ, মুরগির ঝুঁটির বংশগতি দেখেছো, সেখানে একাধিক জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কিন্তু প্লিওট্রপিজমের ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে একটা জিন তার মূল বৈশিষ্ট্য ছাড়াও আরো অন্যান্য বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ করে এবং প্রকাশ ঘটায়। বিষয়টা আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি, দেখো তোমরা, একটা সিঙ্গেল জিন, তার মাল্টিপল ট্রেট আছে, ট্রেট এ, ট্রেট বি, ট্রেট সি। একটা জিন যখন একাধিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং সেখানে বলা আছে যে যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাছাড়াও সরাসরি সম্পর্কিত নয়, দেহের এমন অঙ্গ বা অংশের পরিবর্তন ঘটায়, তাকে আমরা প্লিওট্রপিক জিন বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল জিন প্লিওট্রপিক হওয়ার কারণে ট্রেট এ, ট্রেট বি, ট্রেট সি নানা রকমের প্রকাশ, নানাভাবে জিনটি প্রকাশিত হচ্ছে। একটা জিন একাধিক প্রকাশভঙ্গি হচ্ছে। আমরা সহজ কথায় এটাকেই আমরা প্লিওট্রপিজম বলি, আর যে জিনটি এটি ঘটায় তাকে প্লিওট্রপিক বলি। আমরা কয়েকটা উদাহরণ আলোচনা করে দেখি যে কিভাবে প্লিওট্রপিক জিনগুলো প্রকাশ ঘটে। উদাহরণ হিসাবে আমি এখানে লিখছি ড্রসোফিলার ক্ষয়িষ্ণু ডানা। ড্রসোফিলার আমরা জানি স্ট্রেট এবং ভেস্টিজিয়াল ডানা। এই ক্ষয়িষ্ণু ডানা এটি একটা প্রচ্ছন্ন জিন। এই জিনের ক্রিয়ায় হোমোজাইগাস অবস্থায় ড্রসোফিলার ডানা ক্ষয়িষ্ণু হয়। কিন্তু শুধু ক্ষয়িষ্ণু নয়, ক্ষয়িষ্ণুর পাশাপাশি বেশ কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন ড্রসোফিলার দেখা যায়। অর্থাৎ যে ড্রসোফিলার ক্ষয়িষ্ণু ডানা, ক্ষয়িষ্ণু ডানার পাশাপাশি তার বেশ কিছু পরিবর্তন সেখানে আছে। যেমন আমরা বলতে পারি যে তার ভারসাম্য অঙ্গ যেটা হলটেয়ার, তার পরিবর্তন থাকে। তার ব্রিসলগুলো অনুভূমিকের পরিবর্তে খাড়া হয়ে থাকে। ডিম্বাশয়ের মধ্যে অনেক পরিবর্তন সংঘটিত হয়, আয়ু এবং ডিম্ব ক্ষমতা এগুলো হ্রাস পায়। তাহলে ভেস্টিজিয়াল ডানা প্রকাশ পাওয়ার সাথে পাশাপাশি ড্রসোফিলার উল্লেখিত বৈশিষ্ট্যগুলো কি পরিবর্তন করে। একইভাবে যদি আমরা দেখি মানুষের ফিনাইল কিটোনিউরিয়া, এটা আমরা জানি মানুষের একটি বিশেষ জিন আছে যার মাধ্যমে এইটার সৃষ্টি হয়। এখন এই ফিনাইল কিটোনিউরিয়ার সাথে আরো কিছু বৈশিষ্ট্য সেখানে প্রকাশ পায়। যেমন আমরা একটু বিষয়টা একটু ভালো করে জেনে নিই যে ফিনাইল কিটোনিউরিয়া বিষয়টা কি হয়। সেটা আমরা ব্যাখ্যাটা এভাবে আসে যে মানুষের যে বিশেষ অ্যামাইনো অ্যাসিড আছে ফিনাইল অ্যালানিন, এই বৈশিষ্ট্যটি সাধারণত এনজাইমের ক্রিয়ায় টাইরোসিনে পরিণত হয়। যদি না হয় তাহলে ফিনাইল অ্যালানিন মানবদেহে জমা হতে থাকে।
এই জমা হওয়ার ফলে দেখা যায় যে সেই 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 ব্যক্তিটির নানা রকমের অসুবিধা দেখায়, তার মাথার খুদের উচ্চতা বৃদ্ধি পায়, দেহে বাত সহ নানা রকমের জটিলতা কি সৃষ্টি হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয়। একটা বৈশিষ্ট্য সাথে একাধিক বৈশিষ্ট্য লিঙ্ক। একইভাবে সিকল সেল অ্যানিমিয়ার কথা তোমরা জানো, সেখানেও দেখা যায় যে আরবিসির অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যায়, পাশাপাশি নানা জটিলতা কি সৃষ্টি হয়। এই বিষয়টি আরো বিশদভাবে আছে, তোমরা নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের কথা জানো। সেখানে মাওরিদের ক্ষেত্রে দেখা যায় যে এদের অধিকাংশই শ্বসন জটিলতা এবং তাদের উর্বরতা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। দেখা যায় যে একটি জিনের অভাবের কারণে যে প্রোটিনগুলো কোষের সিলিয়া এবং ফ্লাজেলা সঞ্চালন করে, সেই ফ্লাজেলা এবং সিলিয়ার সঞ্চালন সঠিকভাবে হয় না। ফলে এদের শ্বসন জটিলতা এবং এদের উর্বরতা অনেক অংশে কি কমে যায়, এর অনেকেই বন্ধ্যাত্বের শিকার হয়। এই বিষয়টা আমরা আলোকপাত করলাম যে প্লেটোট্রফিজম বলতে আমরা বুঝলাম যে একটা জিন সে একাধিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হয় এবং যেগুলো যে বৈশিষ্ট্য প্রকাশ করে তার সাথে সরাসরি এরকমভাবে সম্পর্ক না থাকে, কিন্তু অন্যান্য অঙ্গের উপরে কি করে প্রভাব বিস্তার করে। এরকম প্রপঞ্চকে আমরা বলি প্লিওট্রফিজম। আমরা নেক্সট আমরা আলোচনা করব পেনিট্রেন্স এবং এক্সক্লুসিভিটি নিয়ে। তোমরা স্ক্রিনে পেনিট্রেন্সের সংজ্ঞা দেখতে পাচ্ছ। সেখানে বলছি যে নির্দিষ্ট কোনো জিন বা জিন কম্বিনেশনের ফেনোটাইপগত বৈশিষ্ট্য প্রকাশের যে কোনো মাত্রার সামর্থ্যকে পেনিট্রেন্স বলে। আমরা একটু আগেই বললাম যে মেন্ডেলীয় তত্ত্বে যে মটরশুঁটির জন্য, লম্বা গাছের জন্য হয়তো টি দায়ী, বা খরগোশের বাদামের জন্য, বাদামি বর্ণের জন্য হয়তো বি দায়ী। এরকম অনেক জিন আমরা ধরলাম। এখন এই জিনগুলোর প্রকাশ ছিল 100%, জিনগুলোর প্রকাশভঙ্গি ছিল 100%। কিন্তু এমন কিছু ঘটনা আছে যে সমস্ত জিন ধারণ করা সত্ত্বেও তার প্রকাশভঙ্গি 100% হয় না, 100% হয় না। যেগুলো প্রকাশভঙ্গি সম্পূর্ণ হয় সেগুলোকে আমরা সম্পূর্ণ পেনিট্রেন্স বলি, আর যেগুলোর প্রকাশভঙ্গি অসম্পূর্ণ হয় সেগুলোকে আমরা অসম্পূর্ণ পেনিট্রেন্স বলি। যেমন আমরা উদাহরণ দিতে পারি হান্টিংটনস কোরিয়া নামের একটা রোগ আছে। এই রোগের ফলে তার হাত পা আপনি আপনি কাঁপতে থাকে এবং দেখা যায় যে স্নায়ুতন্ত্র ক্রমশ অকার্যকর হয়, মানসিক এবং শারীরিক ক্ষমতা লোপ পায় এবং সবশেষে মৃত্যু ঘটে। এই 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 যে জিনের এই জিনটা মানুষের বয়স ভেদে এটার প্রকাশভঙ্গি ভিন্ন হয়। ফিনোটাইপ অবস্থা থাকতে পারেও প্রকাশের ভঙ্গিটাকে তারতম্য হয়, এজন্য এটা অসম্পূর্ণ প্রকাশ, অসম্পূর্ণ পেনিট্রেন্স। এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে, যেমন আমাদের পলিডেক্টারির কথা আমরা বলতে পারি। এটা প্রকাশজনের ক্রিয়া হয়। তো পলিডেক্টারি মানে হাতের আঙ্গুলের সংখ্যা 5-এর থেকে বেশি হয়। তো সেখানে যদি আমি মনে করি যে একটি ক্যাপিটাল জিন পি এই পলিডেক্টারির জন্য দায়ী, তাহলে বিশুদ্ধ অবস্থায় ক্যাপিটাল পি পলিডেক্টারি হবে, এবং হেটেরোজাইগাস অবস্থায় আমরা জানি ক্যাপিটাল পি এবং স্মল পি থাকে। মজার ঘটনা, এই হেটেরোজাইগাস অবস্থায় 30% পিপুল পলিডেক্টারি কিন্তু হয় না, যদিও তার এই জিন থাকে। তখন আমরা এই জিনের পেনিট্রেন্স ক্ষমতা ধরি 30%, 70%, 30% সেখানে পলিডেক্টারি হয় না। তাহলে একটা জিন তার প্রকাশ করার যে ভঙ্গি, যে মাত্রা বা সামর্থ্য, তাকে আমরা এক কথায় বলি পেনিট্রেন্স। এরপরে আসি আমরা এক্সক্লুসিভিটিতে। এক্সক্লুসিভিটি বলতে একটা নির্দিষ্ট জিনোটাইপ কোন মাত্রায় বা তীব্রতায় ফেনোটাইপ প্রকাশিত হয় তা নির্দেশ করে। আমরা মানুষের ডায়াবেটিস বলছি, একইভাবে পলিডেক্টারি বলছি, এগুলোর প্রকাশভঙ্গির ভ্যারিয়েশন আছে। মানুষের ডায়াবেটিস দেখা যায় যে কিছু জিনের কারণে হয়, এবং দেখা যায় শর্করা খাবার গ্রহণ করার উপরে ভিত্তি করে এটা প্রকাশ পায়। আবার অনেক লিথাল জিন আছে, লিথালের ক্রিয়াটাও ভিন্নভাবে প্রকাশ পায়। যেমন দেখা যায় যে যে যখন সে যুবক অবস্থায় সে মারা যাচ্ছে, প্রজননকালীন সময় মারা যেতে পারে। যখন সে যুবক অবস্থায় বা তরুণ অবস্থায় মারা যাচ্ছে, তখন তো আমরা তাকে বলি লিথাল জিন। তখন প্রজননকালীন সময় মারা যাচ্ছে,
তখন তাকে আমরা বলছি এটা সাবভাইটাল জিন বা সেমিলিথাল জিন। কিন্তু প্রজননকালীন সময় পার হয়ে যদি মারা যায় তখন নর্মাল ডেথ হিসাবে কি আখ্যায়িত করি। তাহলে একটা জিনের প্রকাশের ভঙ্গিও কিন্তু ভিন্ন। তার এক্সক্লুসিভিটি বলতে আমরা ওই জিনের প্রকাশে যে প্রকাশ হয় তার মাত্রা বা তীব্রতাকে বোঝাই। আমরা চিত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করতে পারি কি আমরা ব্যাখ্যা করতে পারবো। সেখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিছু রোগাক্রান্ত ব্যক্তির ছবি দেখানো হয়েছে। দেখো লাল লাল বর্ণের ছবিগুলো দেয়া আছে, এটাকে বলা হচ্ছে কমপ্লিট পেনিট্রেন্স। প্রত্যেকেই এই রোগে আক্রান্ত। তারপরে আমরা দেখা গেল জিন থাকা সত্ত্বেও কমপ্লিট পেনিট্রেন্স হয়নি, আংশিকভাবে হয়েছে। এজন্য আমরা অসম্পূর্ণ ইনকমপ্লিট পেনিট্রেন্স বলছি। একইভাবে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি আমরা দেখলাম যে জিন আছে, পরিবেশের ক্রিয়ায় তার প্রকাশভঙ্গি ভিন্ন। তারপরে আমরা নর্মাল পিপুলও দেখিয়েছি, এখানে পলিডেক্টাইলের কথা আমরা আবার উল্লেখ করছি। এটা কমপ্লিট, ইনকমপ্লিট এবং এই যে আমরা বললাম এক্সক্লুসিভিটি, অর্থাৎ পেনিট্রেন্স এবং এক্সক্লুসিভিটি, এই বিষয়টি নির্ভর করে পরিবেশের ফ্যাক্টরের উপরে। কারণ আমরা জানি যে ফিনোটাইপ নির্ভর করে পরিবেশের সাথে জিনোটাইপের ক্রিয়ার করে। ফলে জিনোটাইপ থাকলে পরেও পরিবেশের ক্রিয়া যদি সেখানে পরিবেশের ক্রিয়া পূর্ণাঙ্গ রূপে না থাকে বা তাকে সহায়তা না করে, তাহলে সেই জিনোটাইপ ফিনোটাইপ প্রকাশ হতে পারে না। পেনিট্রেন্স এবং এক্সক্লুসিভিটির উপরে আমরা দেখছি জিনোটাইপ এবং তার উপরে পরিবেশের ক্রিয়াটা অধিক। পরিবেশের ক্রিয়া এখানে তাপমাত্রা, আর্দ্রতা, পুষ্টি, নানা রকমের কি ক্রিয়া আছে। কাজেই একটা জিনের যখন আমরা পেনিট্রেন্স বলি, সেটাকে আমরা পরিমাণগতভাবে আমরা প্রকাশ করতে পারি, পার্সেন্ট বা শতকরা প্রকাশ করতে পারি। আর তারই যে ভিন্নতা, জিনোটাইপ থাকলেই ফিনোটাইপের যে ভিন্নতা, সেই ভ্যারিয়েবলকে আমরা সাধারণত এক্সক্লুসিভিটি বলি। দুটো জিনিস আমরা এখানে শিখলাম, পেনিট্রেন্স এবং এক্সক্লুসিভিটি। আমরা নেক্সট জেনেটিক্সের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিভার্সন বা অ্যাটাভিজম। আমরা দেখি যে একটা বংশে হঠাৎ করে নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, যা তার পিতামাতার ভিতর থাকে না। এই বৈশিষ্ট্যটা কোথেকে আসলো? কারণ আমরা জানি যে আমরা বংশ পরম্পরায় আমাদের পূর্বসূরীদের আমরা জিন ধারণ করি। কয়েক বংশ নেই, কিন্তু হঠাৎ করে একটা জিনে যখন প্রকাশ হয়, তখন আমরা এই ঘটনাকে বলি রিভার্সন বা অ্যাটাভিজম। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে লেজওয়ালা মানুষ, সাধারণত মানুষের পূর্বপুরুষের লেজ ছিল, কিন্তু এখন তো নাই। আবার তোমরা মটরশুটির হয়তো আমরা ক্রস করতে গিয়ে হঠাৎ করে সাদা ফুলের ক্রস করলাম, কিন্তু পেলাম পার্পেল। হয়তো পার্পেল অনেক আগে ছিল, এখন হঠাৎ করে আবির্ভাব হলো। এইরকম যে বৈশিষ্ট্যগুলো নতুনভাবে আবির্ভাব হয়, যা কয়েক প্রজন্মে ছিল না, আমরা সেই বৈশিষ্ট্যগুলোকে এক কথায় বলি অ্যাটাভিজম বা রিভার্সন। এটা এখনো বিজ্ঞানীদের কাছে এই বিষয়টি কৌতূহলের বিষয় যে কিভাবে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তাহলে আমরা প্লিওট্রপিজম পড়লাম যে একটা জিন একাধিক ক্রিয়া, আমরা পেনিট্রেন্স পড়লাম জিনের প্রকাশভঙ্গি, মাত্রায় আমরা প্রকাশ করলাম, এক্সক্লুসিভিটি পড়লাম পরিবেশন ক্রিয়া করে কিভাবে জিনটা প্রকাশিত হয়, এবং রিভার্সন বা অ্যাটাভিজমও পড়লাম কিভাবে বৈশিষ্ট্যগুলো কয়েক বংশ পরে আবার নতুন করে বৈশিষ্ট্য আসে। এখন আমাদের আলোচ্য বিষয় জেনেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আছে, ক্রোমোজোমাল ম্যাপিং। একে আমরা লিঙ্কেজ ম্যাপিং বলি। আমরা জানি যে ক্রোমোজোমের জিনগুলো রৈখিকভাবে অবস্থান করে। এই জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করাকেই আমরা কিন্তু ক্রোমোজোমাল ম্যাপিং বলি। অর্থাৎ একটা জিনের লোকাস নির্ণয় করে আমরা সেই লোকাস নির্ণয় করে জিনের অবস্থানটা যখন ব্যাখ্যা করব, আমরা তখন তাকে বলবো লিঙ্কেজ ম্যাপিং। খুব সহজভাবে সংজ্ঞায়িত আমরা করছি, একটি প্রজাতির সকল ব্যক্তিকে প্রতিটি জিনের লোকাস একই, এবং ক্রোমোজোমের উক্ত জিনের লোকাস নির্ণয় পদ্ধতিকে আমরা ক্রোমোজোম ম্যাপিং বা লিঙ্কেজ ম্যাপিং বলি। এই জিনগুলোর মধ্যে যে দূরত্ব থাকে, এই পরিমাপের এককে আমরা ম্যাপ ইউনিট বা সেন্টিমার্কার বলি। আমরা ক্রসিং ওভার পড়েছিলাম, আমরা লিঙ্কেজ পড়েছিলাম। সাধারণত লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের উপর ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং করা হয়। কারণ আমরা জানি লিঙ্ক জিনগুলোর মধ্যে দূরত্ব বেশি হলে পরে ক্রসিং ওভার বেশি হয়, ক্রসিং ওভার বেশি হলে পরে রিকম্বিনেশনের অপত্য সংখ্যা কি বেশি হয়। এর উপরে ভিত্তি করে কিন্তু আমরা ক্রোমোজোম ম্যাপিং আলোচনা করব।
বা করতে হয়। ম্যাপিং এর নীতিমালাগুলো আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে জিনগুলো রৈখিক সজ্জা, জিনগুলো রৈখিক সজ্জা। 2 নাম্বার রিকম্বিনেশন মাত্রা, যেটা আমি আগেই বললাম ক্রসিং ওভার কত পার্সেন্ট হচ্ছে তার উপরে ভিত্তি করে রিকম্বিনেশন মাত্রা নির্ধারিত হয়। 3 নম্বর আমরা বলছি ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশনের হার 50%-এর কম। দুটো জিনিসের ক্ষেত্রে ক্রসিং ওভার বিবেচনা করা হয় না। রিকম্বিনেশনের হার 50%-এর বেশি হলে লিঙ্কেজ ম্যাপ সম্ভব নয়। এখন আমরা দেখি কিভাবে 3টি জিনিসের সাহায্যে আমরা লিঙ্কেজ ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপ আমরা করতে পারি। দেখো এখানে আমি দেখিয়েছি স্ক্রিনে, আমি এ এবং বি দুটো জিন ধরলাম। এ এবং বি দুটো ভিন্ন লোক আছে জিন, এদের মধ্যে যে ক্রসিং ওভার হলো তার ক্রসিং ওভার ভ্যালু ছিল 15%। তাহলে রিকম্বিনেশন মাত্রা থেকে আমরা ক্রসিং ওভার ভ্যালু নির্ণয় করতে পারি। এই ভ্যালু নির্ণয় করার পরে আমি দেখলাম যে ভ্যালুর মান হলো 15%। আমরা ধরে নেব যে এ এবং বি জিনের মধ্যে দূরত্ব হচ্ছে 15 সেন্টিমর্গান, 15 সেন্টিমর্গান। এখন আমরা 3টি জিনের দ্বারা ক্রোমোজোম ম্যাপ তৈরির পদ্ধতিটা একটু আলোচনা করব। আমরা এখানে 3টি জিন পি কিউ আর নিছি এবং এই ম্যাপ তৈরি করার জন্য একটি হেটেরোজাইগাস এবং একটি প্রচন্ড হোমোজাইগাস জীব দরকার। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পি কিউ আর এর মধ্যে দূরত্ব নিরূপণ করা। এখানে আমরা প্যারেন্ট নিছি হেটেরোজাইগাস। তোমরা লক্ষ্য করছো পি কিউ আর 3টা নির্দিষ্ট জিন আছে প্রকার এবং তাদের প্রচন্ড আছে পি কিউ আর। একইভাবে আমরা অপোজিট আমরা প্যারেন্টের একটা অংশ নিছি, তোমরা দেখো আমরা পিতাকে নিছি হোমোজাইগাস পি কিউ আর। এখন এদের মধ্যে ক্রসের ফলে আমরা দেখব যে কিভাবে ক্রসিং ওভারের ফলে এই গ্যামেটগুলোর বিন্যাস চেঞ্জ হয় এবং তার ফলে কিভাবে নতুন রিকম্বিনেশন সৃষ্টি হয় এবং তার মাত্রা হিসাব করে আমরা পি এবং কিউ এবং আর এর দূরত্ব নির্ণয় করতে পারবো। এটা অবশ্যই ক্রসিং ওভার ভ্যালু বা রিকম্বিনেশন ভ্যালু আমাদেরকে জানতে হবে। আমরা একটু দেখি ক্রসিং ওভারের ফলে কিভাবে গ্যামেটগুলো বিন্যস্ত হবে। আমি এখানে অ্যারো দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, অ্যারো দিয়ে আমি নির্দিষ্টভাবে বুঝিয়েছি পি এবং কিউ বিন্দুতে ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে। এখন আমরা যদি ক্রসিং ওভার আগে আমরা বলি যে ক্রসিং ওভার হয়নি এমন যদি গ্যামেট করি, তোমরা লক্ষ্য করো আমরা এখানে এক জোড়া ক্রোমোজোম আছে, তাহলে গ্যামেটে হ্যাপ্লয়েড হয়, তাহলে পি কিউ আর একটা গ্যামেটে আসবে এবং ছোট হাতের পি কিউ আর একটা গ্যামেটে আসলো। আমরা এই গ্যামেট দুটিকে বলছি এনসিও, নন ক্রসিং ওভার গ্যামেট, কারণ আমরা কোনো ক্রসিং ওভার এখানে ঘটাইনি। এরপরে দেখো 3 নম্বরের ক্ষেত্রে আমরা আসি। 3 নম্বরে পি এর পরে যে আরো দেয়া আছে হোমোলোগাস ক্রোমোজোমের, আমরা জানি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় হয়। পি বিন্দুতে প্রথম ক্রসিং ওভার, পি বিন্দুতে একটা সিঙ্গেল ক্রসিং ওভার সম্পন্ন হলো। এরপরে কি হলো আমরা দেখলাম স্মল পিটা উপরে চলে গেল আর ক্যাপিটাল পিটা নিচে আসলো। গ্যামেট কি হলো, আমরা 3 নম্বরে লিখছি পি, স্মল পিটা উপরে দিছি পি, দেন ক্যাপিটাল কিউ, দেন ক্যাপিটাল আর। 4 নম্বরটা কি হবে, আমরা বললাম ক্যাপিটাল পি, স্মল কিউ, স্মল আর। এই দুটো গ্যামেটকে আমরা বলি সিঙ্গেল ক্রসিং ওভার 1, সিঙ্গেল ক্রসিং ওভার 1, কারণ পি এবং কিউ এর মধ্যে ক্রসিং ওভারের মধ্যবিন্দু ক্রসিং ওভারের ফলে এই দুটো গ্যামেট তৈরি হয়েছে। এখন আমরা কল্পনা করি কিউ এবং আর এর মধ্যে ক্রসিং ওভার, কিউ এবং আর এর মধ্যে, তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে স্মল আরটার সাথে এবং ক্যাপিটাল আর এর অংশ বিনিময় হচ্ছে। স্মল আরটা উপরে যাবে, ক্যাপিটালটা নিচে আসবে। আমরা 5 নম্বরে লিখছি, তোমরা লক্ষ্য করো ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, স্মল আর। একইভাবে 6 নম্বরে লিখছি স্মল পি, স্মল কিউ এবং ক্যাপিটাল আর। আমরা এই দুটো গ্যামেটকে বলছি সিঙ্গেল ক্রসিং ওভার 2, সিঙ্গেল ক্রসিং ওভার 2। তাহলে আমরা সিঙ্গেল ক্রসিং ওভার 1 এ 2 জাতীয় গ্যামেট পেলাম এবং সিঙ্গেল ক্রসিং ওভার 2 তে আমরা 2 জাতীয় গ্যামেট পেলাম। এখন যদি মনে করি যে ডাবল ক্রসিং ওভার হবে, অর্থাৎ এই তীর চিহ্নিত উভয় বিন্দুতে একসাথে ক্রসিং ওভার হচ্ছে, তাহলে গ্যামেট কি দাঁড়াবে? তাহলে আমরা মনে করলাম কিউ, ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে অংশ বিনিময় হবে।
লক্ষ্য করি আমরা 7 নম্বরে লিখছি ক্যাপিটাল পি স্মল কিউ আর অংশ বিনিময় হয়েছে। তাহলে 8 নম্বর কি হবে? স্মল পি ক্যাপিটাল কিউ স্মল আর। এই দুটো গ্যামেটকে আমরা বলি ডাবল ক্রসিং ওভার গ্যামেট। ডাবল ক্রসিং ওভার গ্যামেট। এর ফলে আমরা জানি যে এর ফলে এখানে রিকম্বিনেশন সৃষ্টি হবে। এবং আমরা এখানে দেখলাম পিতা থেকে আমরা যেহেতু হোমোজাইগাস এক প্রকারের গ্যামেট পেলাম পি কিউ আর। এখন এই ক্রসের ফলে এর ফলে অপত্যর সংখ্যা আমরা একটা কাল্পনিক সংখ্যা দিয়ে এটা নিরূপণ করব। তাহলে আমরা সিঙ্গেল ক্রসিং ওভার 1, সিঙ্গেল ক্রসিং ওভার 2 এবং ডাবল ক্রসিং ওভার দ্বারা 8 প্রকারের গ্যামেট পেলাম। 8 প্রকারের গ্যামেট। এই গ্যামেটের সাথে এই পিতার এই গ্যামেটের মিলনের ফলে অপত্যগুলোর বিন্যাস আমরা একটু দেখে নিই এবং সংখ্যাটা। এখন এখানে গ্যামেটগুলো লেখা আছে, আমি এখানে দেখিয়েছি গ্যামেটের মিলন এবং অপত্য জনন। 1 নম্বর জিনোটাইপ আমরা খুব বুঝতে পারছি যে পি কিউ আর এর সাথে 1 নম্বর পি কিউ আর। তাহলে আমরা ক্যাপিটাল পি কিউ আর বাই স্মল পি কিউ আর হোমোলগাস ক্রোমোজোম বসাইছি আমরা। এর ফিনোটাইপ যেহেতু আমরা জানি প্রকাশ পাবে ফিনোটাইপ পি কিউ আর। এই সংখ্যাটা কাল্পনিক আমরা 378টা অপত্য পেলাম। 378টি অপত্য পেলাম। একইভাবে 2 এর সাথে আমি 2 নম্বরের গ্যামেটের সাথে আবার এই গ্যামেটটি ক্রস করব। পি কিউ আর পি কিউ আর। এখানে জিনোটাইপ ফিনোটাইপ হলো পি কিউ আর এবং আমরা কাল্পনিক সংখ্যা 382 একটা সংখ্যা পেলাম। এই যে দুটো 1 আর 2 গ্যামেট ছিল, 1 আর 2 গ্যামেট ছিল, দেখো আমি এখানে দেখিয়েছিলাম পূর্বে, এটা ছিল নন ক্রসিং ওভার গ্যামেট। 1 আর 2 নন ক্রসিং ওভার গ্যামেট। তাহলে আমাদের এই অপত্যগুলো হচ্ছে নন ক্রসিং ওভার অপত্য। নন ক্রসিং ওভার অপত্য। আমরা 3 এর সাথে যখন আমরা ক্রস করলাম পি কিউ আর এর, তখন আমরা ফিনোটাইপ পেলাম ক্যাপিটাল পি স্মল কিউ স্মল আর। এরকম আমরা অপত্যের সংখ্যা পেলাম কাল্পনিক, ধরে নিছি 78। এই যে অপত্য পেলাম এটা কিন্তু সৃষ্টি হয়েছে সিঙ্গেল ক্রসিং ওভার 1 এর পরে। একইভাবে 4 নম্বর গ্যামেটও আমরা জানি সিঙ্গেল ক্রসিং ওভার 1 এবং সেখানে আমরা পেলাম স্মল পি কিউ এবং আর এবং অপত্যের সংখ্যা কাল্পনিক পেলাম 82 ধরে নিলাম। এটাও সিঙ্গেল ক্রসিং ওভার 1 এর জন্য। নেক্সট আমরা একটু দেখি, পরবর্তীতে আমরা 5 নম্বরের সাথে ক্রস করলাম এবং সেখানে আমরা 36টা অপত্য পেলাম, এটা সিঙ্গেল ক্রসিং ওভার 2 এর কারণে। এবং 6 নম্বরের সাথে ক্রস করলাম, 38টা আমরা কাল্পনিক অপত্য পেলাম সিঙ্গেল ক্রসিং ওভার 2 এর ফলে। 7 এবং 8 ডবল ক্রসিং ওভার এবং সেখানে 4 এবং 2 আমরা সংখ্যা পেলাম। এখন এই প্যারেন্টাল কম্বিনেশনের সাপেক্ষে রিকম্বিনেশন দিয়ে আমরা এর ক্রসিং ওভার ভ্যালু নির্ণয় করতে পারি, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি। আমরা এসসিও বলেছিলাম পি এবং কিউ এর মধ্যে ক্রসিং ওভার। তাহলে পি কিউ এর ফলে আমরা এখানে যে অপত্য পেলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ 78 এবং 82। এই দুটোর যোগফল দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই দুটোর যোগফল 160 160। আর টোটাল অপত্য কত আবার 1000 তাহলে 160 ভাগ 1000 গুণ 100 16% আমরা পেলাম ক্রসিং ওভার ভ্যালু। আমরা জানি যে কোন জিনের ক্রসিং ওভার ভ্যালু হচ্ছে কি জিন দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই ক্রসিং ওভারটা হয়েছিল পি এবং কিউ এর মাঝে। তাহলে পি এবং কিউ এর মাঝে দূরত্ব হচ্ছে কত 16 সেন্টিমর্গান। একইভাবে যদি আমরা সিঙ্গেল ক্রসিং ওভার 2 এর ভ্যালুটা নির্ণয় করি, সেখানে আমরা অপত্য পেয়েছিলাম 36 এবং 38, এর যোগফল 74 হয়। তো টোটাল অপত্য 1000 গুণ 100 7.4%। অর্থাৎ আমরা জানি যে সিঙ্গেল ক্রসিং ওভার 2টা হয়েছিল কিউ এবং আর এর মধ্যে। কিউ এবং আর এর মধ্যে ক্রসিং ওভার দূরত্ব 7.4 সেন্টিমর্গান। এদের ভ্যালু হচ্ছে 7.4% এবং এই ভ্যালুটাই কি জিনদের মধ্যে দূরত্ব। এখন ডাবল ক্রসিং ওভারের ফলে আমরা করতে পেলাম 4 দিয়ে 6টা এবং আমরা অনলি 0.6% দূরত্ব পেলাম। তাহলে পি এবং কিউ এবং আর এর মধ্যে যুগপৎ ক্রসিং ওভার ভ্যালু এটা। এই দূরত্বটা আমাদের এই সিঙ্গেল ক্রসিং ওভার 1 এবং সিঙ্গেল ক্রসিং ওভার 2 এর সাথে যোগ করলে পারে আমরা পি কিউ আর এর মূল যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। লক্ষ্য করো তাহলে আমরা যদি মনে করি 16% মানে 16 সেন্টিমর্গান দূরত্ব পি এবং কিউ এর মধ্যে ছিল, তাহলে অ্যাকচুয়াল দূরত্ব হবে 16% যোগ 0.6%। তাহলে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে 16.6%।
একইভাবে যদি আমরা কিউ এবং আর এর মধ্যে ক্রসিং ওভার ধরি, সেখানে 7.4% ছিল, তার সাথে যোগ দেবো 0.6%, কত পার্সেন্ট হবে? 8%। তাহলে এখন প্রকৃত দূরত্ব আমরা পেলাম পি এবং কিউ এর মধ্যে 16.6%, কিউ এবং আর এর মধ্যে হলো 8%। আমরা এখানে ক্রোমোজোমের একটা কাল্পনিক রেখা এঁকে আমরা দেখাচ্ছি, জিনগুলো রেখে বসে থাকে। আমরা তিনটে জিন কল্পনা করি, পি, কিউ, আর। পি এবং কিউ এর মধ্যে দূরত্ব ছিল হচ্ছে আমরা জানি 16.6 সেন্টিমিটার, এবং কিউ এবং আর মধ্যে 8 সেন্টিমিটার ছিল। দেখো আমরা এখানে মার্কিং করছি পি এবং কিউ 16.6 সেন্টিমিটার বা ম্যাপ ইউনিট, এবং কিউ এবং আর এর মধ্যে 8 সেন্টিমিটার বা ম্যাপ ইউনিট। এখন পি এর সাপেক্ষে তাহলে আর এর দূরত্ব কত হলো? 16.6 যোগ 8, 24.6 সেন্টিমিটার। এভাবে আমরা ক্রসিং ওভার ভ্যালু নিরূপণ করে বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি নিরূপণ করে আমরা জিন দ্বয়ের দূরত্ব আমরা নির্ণয় করতে পারি, এবং আমরা একটা লিঙ্কেজ ম্যাপ বা ক্রসিং ওভার ম্যাপ তৈরি করতে পারি। আমরা এখানে সূত্রটা লিখে দিচ্ছি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি? আমরা এখানে রিকম্বিনেশন ফিনোটাইপ, টোটাল ফিনোটাইপ আমরা 100 দিয়ে একটা রেশিও এখানে বের করেছি। এভাবে আমরা তিনটি জিনের মাধ্যমে সিঙ্গেল ক্রসিং ওভার 1, সিঙ্গেল ক্রসিং ওভার 2 এবং ডাবল ক্রসিং ওভার কল্পনা করে জিনগুলোর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি, ফলে তাদের লোকাসটা সহিষ্ণু চিহ্নিত করতে আমরা পারি। এভাবে তিনটে জিন কল্পনা করে সাধারণত আমরা লিঙ্কেজ ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপ করি। তবে এক্ষেত্রে আমরা সবসময় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন আমাদের রিকম্বিনেশনের মাত্রা 50% বেশি না হয়। তোমরা এখানে দেখছো যে রিকম্বিনেশনের মাত্রা আমার 16 আসলে 23.4% হয়েছে। যদি 50% বেশি হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই লিঙ্কেজ ম্যাপ বা ক্রসিং ওভার ম্যাপ আমরা করতে পারবো না। আর ডাবল ক্রসিং ওভারের আমরা তুলনা করি শনাক্ত করার জন্য, হ্যাঁ, সিঙ্গেল ক্রসিং ওভার দিয়ে আমরা করতে পারি। যে কোনো উপায়ে আমরা যেটা করি সেটা আমরা জেনেটিক ম্যাপ তৈরি করতে পারবো। এরপরে আমরা কিছু জিনিস আমরা এই যে জেনেটিক ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপ করলাম, এ থেকে আমরা কি পেলাম, কি তথ্য পেলাম? এক নম্বর হচ্ছে ক্রোমোজোমের উপরে একাধিক জিনের সঠিক অবস্থান, জিনগুলো আমাদের সঠিক অবস্থান নির্ণয় করতে পারে। দুটো জিনের মধ্যে আপেক্ষিক দূরত্ব কত এবং লিঙ্কেজ বলের পরিমাণ কত, এবং দুই জনের মধ্যে লিঙ্কেজের প্রকৃতিটা কি, সম্পূর্ণ লিঙ্কেজ না অসম্পূর্ণ লিঙ্কেজ। আমরা জানি অসম্পূর্ণ লিঙ্কেজ ক্রসিং ওভারের হয়, সম্পূর্ণ ক্রসিং ওভার হয় না। দুই বা ততোধিক জিনের সাপেক্ষে সংকরায়নের বিশেষ সংখ্যা অপত্য সম্ভাব্য সংখ্যা। যদি আমরা সংকরায়ন করি আমরা দেখলাম যে এখানে ক্রসিং ওভারের ফলে অনেকগুলো রিকম্বিনেশন আমরা পেলাম। আর কি বললাম, কোন কোন জিন ক্রোমোজোমে কোথায় অবস্থিত সেটা আমরা জানতে পারি। অর্থাৎ জেনেটিক ম্যাপের মাধ্যমে বা ক্রোমোজোম ম্যাপের মাধ্যমে জিনের লোকাস এবং তাদের মধ্যে দূরত্ব এবং ক্রসিং ওভার সংগঠনের হারটাকে আমরা বের করতে পারি। আশা করি তোমরা তিনটি জিন দ্বারা লিঙ্কেজ ম্যাপ বা ক্রসিং ওভার ম্যাপ করতে পারবে। এরপরে আমি আরেকটা বৈশিষ্ট্য এখানে আলোকপাত করছি, পরিবর্তক জিন বা মডিফায়ার। একটু আমরা বলে নিই, কোনো চরিত্র একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হলেও আরো অন্য জিন দ্বারা সামান্য পরিবর্তন হয়। প্রথম জিনটি আমরা মুখ্য জিন বলি এবং অন্য জিনগুলোকে আমরা মডিফায়ার বলি। যেমন ড্রসোফিলাস চোখের ইওসিন বর্ণের গাঢ়তা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চোখের ইওসিন বর্ণের গাঢ়তা নির্ভর করে, হালকা বা বেশি নির্ভর করে আরো কিছু আনুষঙ্গিক জিনের কারণে। যে জিনটি এই বর্ণের প্রকাশ ঘটায় সেই জিনটিকে আমরা মুখ্য জিন বলি, কিন্তু যারা এর গাঢ়তাকে কম বেশি করে তাকে আমরা মডিফায়ার বলি। একইভাবে মানুষের তোমরা দেখতে পাচ্ছ মানুষের চোখের ব্লু, গ্রিন, ব্রাউন, গ্রে, এগুলোও কিন্তু আমরা জানি যে মূল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য মুখ্য জিনটির সাথে কিছু মডিফায়ার জিন কাজ করে, ফলে চোখের রঙের ভেরিয়েশন হয়। তাহলে পরিবর্তক জিন ও মডিফায়ার জিন মূল জিনের ক্রিয়াকে গাঢ় বা হালকা প্রকাশ করার জন্য অন্য লোকাসের জিন এখানে ক্রিয়া করে। আমরা দুটো ধরনের জিন দিলাম, আই কালার মানুষের এবং ড্রসোফিলা চোখের ইওসিন বর্ণ। আজকের এই পাঠ থেকে আমরা কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে তোমরা একটু লক্ষ্য করো। কুইজ তো হতে পারে, পেনিট্রেন্স কি, এক্সক্লুসিভিটি কি,
দেখো আমরা এতক্ষণ প্লিওট্রপিজম, এক্সপ্রেসিভিটি, অ্যাটাভিজম, পেনিট্রেন্স, মডিফায়ার জিন, লিঙ্কেজ ম্যাপ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জেনেটিক্সের বহুল আলোচিত কয়েকটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। এবং বিগত সালের প্রশ্নে এগুলো দেখলাম অনেকবারই এসছে। দেখো আমরা 1 নম্বর সমস্যা রাখছি, রোজ ঝুঁটি সম্পন্ন একটি মোরগের সাথে ওয়ালনাট ঝুঁটি বিশিষ্ট একটি মুরগির ক্রসে 3 রাট ওয়ালনাট, 3 রাট রোজ, 1 রাট পি এবং 1 রাট সিঙ্গেল ঝুঁটি সম্পন্ন মুরগির ছানা পাওয়া গেল। প্যারেন্টের জেনোটাইপ কি? জেনেটিক্সের সমস্যা সমাধান করার সময় আগে সমস্যাটা বুঝতে হয় কোন জাতীয় সমস্যা থেকে এটা দেওয়া হয়েছে। যেমন এটি কিন্তু সম্পর্ক জিন, সম্পর্ক জিনের ক্রিয়া। সেক্ষেত্রে সম্পর্কের ক্রিয়াটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে জিনোটাইপ কিভাবে ধরতে হয়। দেখো আমরা রোজ ঝুঁটির জন্য দায়ী জিন বড় হাতের R ধরছি প্রকট জিন। রোজ ঝুঁটির জিনোটাইপ লেখার সময় একটু খেয়াল করবা, আমরা ক্যাপিটাল আর স্মল পি এবং ক্যাপিটাল আর স্মল পি লিখছি। তাহলে এখানে অনেকটা দেখে মনে হচ্ছে মনোহাইব্রিড ক্রস, কিন্তু মনোহাইব্রিড নয়, কিন্তু ডাইহাইব্রিড ক্রস। সম্পূরক ফ্যাক্টর, রোজের ফ্যাক্টর হচ্ছে পি। যখন রোজ প্রকট তখন পি দেখো প্রসন্ন, দুটো মিলে কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। আবার অনুরূপভাবে দেখুন পি ঝুঁটির জন্য দায়ী জিন পি করছি আমরা। পি ঝুঁটির জন্য এইভাবে দেখো ছোটরা বড়াতেরা পি এবং এটা হেটেরোজাইগাস দেখো লিখছি আমি ওখানে ছোটরা বড়াতের পি। একইভাবে আর কিন্তু সম্পর্ক ফ্যাক্টর স্মল আর। সম্পর্ক ফ্যাক্টর যখনই আসবে তখনই জিনোটাইপগুলো লেখা শিখতে হবে। এবং এই রোজ এবং পি মিলিত অবস্থায় কিন্তু ওয়ালনাট সৃষ্টি হয়। দেখো আমরা ওয়ালনাটের জিনোটাইপ লিখছি হোমোজাইগাস অবস্থায় 4টাই ক্যাপিটাল আর এবং পি, এবং হেটেরোজাইগাস অবস্থায় দেখো ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি, স্মল পি। এবং আমরা জানি রোজ ঝুঁটি এবং পি ঝুঁটির উভয়ের প্রসন্ন সিঙ্গেল। সেখানে দেখো আমি স্মল আর স্মল পি লিখছি। এখন যেহেতু সমস্যাতে 4 ধরনের জিনোটাইপ সম্পন্ন বা 4 ফিনোটাইপ সম্পন্ন মুরগি ছাড়া পাওয়া যাচ্ছে, যখনই ভ্যারিয়েশন বেশি আসে তখনই প্রসন্ন জিন নির্ণয় করার পরে হেটেরোজাইগাসটাকে দেখতে হয়। যেহেতু রোজ ঝুঁটি এবং পি আমরা এখানে ওয়ালনাট ক্রস করব, রোজ ঝুঁটি বিশুদ্ধ, ওয়ালনাট বিশুদ্ধ নিলে পরে আমরা ওয়ালনাটই পাবো। তাহলে আমাদের যে শর্ত এখানে 3 রাট ওয়ালনাট, 3 রাট রোজ, 1 রাট পি এবং 1 রাট সিঙ্গেল, সেটা তো পাচ্ছি না আমরা। কাজেই হেটেরোজাইগাস নেই, রোজ ঝুঁটি হেটেরোজাইগাস, ওয়ালনাট হেটেরোজাইগাস, তাহলে আমরা এটা পাবো। তাহলে তোমরা এখানে আমি ক্রস লিখছি, দেখো রোজ ঝুঁটির হেটেরোজাইগাস জিনোটাইপ এটা, আর ওয়ালনাটের এটা। এই দুটো মিলে ক্রস করলে পরে আমরা 3 রাট ওয়ালনাট, 3 রাট রোজ, 1 রাট পি এবং 1 রাট সিঙ্গেল ঝুঁটি সম্পন্ন মুরগি ছানা পাবো। আসলে বুঝতে পেরেছো? দেখো দ্বিতীয়টাই আমি একটা সমস্যা রাখছি, একটি মাত্র রোয়ান ষাঁড় এবং কয়েকটি লাল গাভী থেকে শুধুমাত্র বিশুদ্ধ সাদা গরুর খাবার প্রতিষ্ঠা করা সম্ভব কি? খেয়াল করো, আমরা জানি এখানেও তারা আমাকে আগেই উৎস খুঁজতে হবে যে এটা আসলে জেনেটিক্সের কোন কোন চ্যাপ্টার থেকে, কোন ঘটনা থেকে দেওয়া হয়েছে। আমরা যখন রোয়ান ষাঁড় জানবো এটা কোডোমিনেন্স ফ্যাক্টর, কারণ সাদা এবং লাল গরুর মধ্যে ক্রস করে রোয়ান আসে। এখন আমাদের প্রশ্ন যে একটি রোয়ান ষাঁড় আর কয়েকটি লাল গাভী থেকে শুধুমাত্র বিশুদ্ধ গরুর খাবার প্রতিষ্ঠা করা সম্ভব কি? আমরা যদি রোয়ান ষাঁড় এবং লাল গাভীর ক্রস করি তাহলে আমরা এই ফলে লাল গরু এবং রোয়ান গরু পাবো। কারণ আমরা জানি রোয়ানে উভয় জিন থাকে, হোয়াইট এবং রেড, আর রেডে তো অনলি রেড থাকে। তাহলে এই ফলে আমরা পেলাম হচ্ছে লাল গরু এবং রোয়ান গরু। এখন যদি আমরা নেক্সট ক্রস, যদি আমরা এই ফলে যে রোয়ান গরু পেলাম তার সাথে যদি আমরা রোয়ান ষাঁড়ের ক্রস করাই, সেক্ষেত্রে আমরা পরবর্তী জেনারেশনে আমরা 4 ধরনের জিনোটাইপ পাচ্ছি, 3 ধরনের লাল, রোয়ান, সাদা। লাল, রোয়ান এবং সাদা। আমাদের উদ্দেশ্য সাদা। আমরা পরবর্তীতে আবার রোয়ানের সাথে সাদা ক্রস করব। সাদা ক্রস করলে পরবর্তীতে আমরা বিশুদ্ধ সাদা পাবো। ওই সাদার মধ্যে সাদা ক্রস করলে বিশুদ্ধ সাদা পাবো। তাহলে ক্রস এখানে 4 ধাপে করতে হবে। প্রথমে রোয়ান এবং লাল, পরে রোয়ান, পর রোয়ান এবং সাদা, এবং সর্বশেষ সাদা এবং সাদা। তাহলে আমরা পুরা বিশুদ্ধ সাদা গরুর খাওয়া প্রতিষ্ঠা করতে পারবো। এজন্য আমাদেরকে মিনিমাম 3 জেনারেশনের পরে গিয়ে আমরা পাচ্ছি। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো।
3 নম্বর আমরা যেটা লিখছি, মহিলা রক্ত গ্রুপ বি সন্তানের এবি এবং এ এবং বি রক্ত গ্রুপ সম্পন্ন 2 জন পুরুষের মধ্যে সম্ভাব্য পিতাকে। দেখো, তাহলে আমরা যখনই রক্ত গ্রুপ হবে এটাও কোঅর্ডিনেট ফ্যাক্টর। রক্ত গ্রুপ আমরা ধরতে জানি, আমরা মহিলা রক্ত গ্রুপ বি, এর জন্য দায়ী অ্যান্টিজেন কি বি, দায়ী জিন বি, আইবি বা এলবি যাই বলি না কেন আমরা, সেখানে হোমোজাইগাস এলবি বা আইবি, হেটেরোজাইগাস এলবি-আই বা এলবি-এল নট, এবি এলএ এ গ্রুপের জেনোটাইপ আমরা জানি দুটো হয়, এলএ অথবা এল নট, আর বি রক্ত এলবি আমি আগে যেটা বললাম এল নট। এখন সম্ভাব্য পিতাকে, এখন যদি আমি প্রথম ঘটনা দিয়ে মহিলা রক্ত গ্রুপ বি এর সাথে আমি এ ক্রস করি, যদি আমি বি হোমোজাইগাস হেটেরোজাইগাস যাইনি না কারণ আমি পাচ্ছি, কিন্তু আমি যদি বি এর সাথে বি ক্রস করি, হোমোজাইগাস হেটেরোজাইগাস পেলে বি এবং ও পাই। সুতরাং সন্তানের রক্ত গ্রুপ ছিল এবি। যেহেতু সন্তানের রক্ত গ্রুপ এবি, তাহলে ওই বি রক্ত গ্রুপ বিশিষ্ট মহিলার সাথে এ গ্রুপ বিশিষ্ট দুই পুরুষের বিয়ে হলে পরে এই সন্তানের রক্ত গ্রুপ এবি হবে, অন্যথায় কিন্তু এটা সম্ভব নয়। এটাও আমরা আশা করি আমরা পারবো।